স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত 7 দেশের জোট G7। কানাডায় চলমান সম্মেলনে জোটটির নেতারা ইসরায়েলের পক্ষ নিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের পঞ্চম দিনে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার হুঁশিয়ারি দেন। ধারণা করা হচ্ছে তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে ইসরায়েল। সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে তেল আবিব ও হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা নাকচ করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, খামেনিকে হত্যা করা হলেই সংঘাত বন্ধ হবে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার নেতানিয়াহু এসব কথা বলেন। এছাড়া ইরানের চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের নির্দেশে এটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সত্ত্বেও তারা পলাতক ও আত্মগোপনে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 জুন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, বৈঠকে কয়টি দলের প্রতিনিধি উপস্থিত আছেন এখন এবং আলোচনায় কোন কোন বিষয় উঠে এসেছে? নওশিন, আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে, এই বৈঠকটি মূলত আগের একটি বৈঠকের ধারাবাহিকতা। আপনি নিশ্চয়ই জানেন যে এই মাসের শুরুতে 3 জুন রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের যে বৈঠকটি হয়েছিল, সে বৈঠকে কিছু বিষয় অমীমাংসিত থেকে গিয়েছিল। সেই অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকের পুরো বৈঠকটি চলবে এবং এই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সে বিষয় নিয়ে যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে রাজনৈতিক দলগুলো গত সময় যে বিষয়টিতে একমত হতে পারেননি, তার মধ্যে রয়েছে নারী সংসদ সদস্য 50 আসন থেকে বাড়িয়ে 100 আসন করা এবং সেই নারী সংসদ সদস্য আসলে কোন প্রক্রিয়ায় নির্বাচিত হবে, সেটা কি সংরক্ষিত নাকি সরাসরি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। এছাড়া সংসদে যে স্থায়ী কমিটির নিয়োগ দেওয়া হবে প্রধান সভাপতি পদে, সেই পদটি আসলে কারা নির্বাচিত হবেন সেই পদে, সেটা কি বিরোধী দল এবং অন্যান্য দলগুলো থেকে কতটা হবেন এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের বৈঠকটি আলোচনা হবে, যেটা গতবার অমীমাংসিত থেকে গিয়েছিল। এবং আজকের বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কথা বলেন। তিনি যেটা বলছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি শুরুতে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা যে সংস্কার কাজে তারা যে ভূমিকা রাখছেন এবং তারা যে সহযোগিতামূলক আচরণ দেখাচ্ছেন সে বিষয়টা নিয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলছেন, রাজনৈতিক দলগুলো যদি এভাবে সহযোগিতা করতে থাকে তবে জুলাইয়ের মধ্যে যে জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে, সেই সনদটি তিনি আসলে জুলাইয়ের মধ্যেই তৈরি করতে পারবেন বলে তার সংকল্পের কথা জানান। এছাড়া তিনি যেটা বলেছেন, আসলে রাজনৈতিক দলগুলোর কাছে আশা প্রকাশ করেছেন যে তারা যাতে অন্তত সব বিষয়ে একমত না হলেও দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে যাতে
কিছু বিষয়ে ছাড় দিয়ে হলেও ঐকমত্যে পৌঁছায় এবং ঐকমত্যে যদি পৌঁছানো যায় সেক্ষেত্রে আসলে জাতীয় সনদ তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আসলে অনেকখানি সহজতর হয় এবং তিনি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করেছেন তারা যদি চায় তারা যদি ইচ্ছে প্রকাশ করে সেক্ষেত্রে ঐকমত্য কমিশন এই আলোচনাটি আরও দীর্ঘায়িত করতে পারে এবং আগামী শনিবার বা রোববার এই আলোচনাটা আসলে চালিয়ে নিতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ইচ্ছের উপরে আসলে নির্ভর করবে পুরো প্রক্রিয়া এবং আজকের যে বৈঠক সেই বৈঠকটি আসলে দিনব্যাপী চলবে এবং আগামী 3 দিন পর্যন্ত এই আলোচনা চলমান থাকবে নওশীন, এবং এই আলোচনা যখন শেষ হবে হয়তো পরবর্তী আপডেট আপনার কাছে আমরা জানাতে পারবো। নওশীন। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর ইউনিয়নের বাদল মিয়া ও ফুলতলা গ্রামের জয়নাল। গত 3 দিন আগে তারা হাসপাতালে ভর্তি হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশালে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর পথেই 2 জনের মৃত্যু হয়। বর্তমানে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে 215 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আরও 75 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই অবস্থায় বরগুনাকে রেড জোন হিসেবে জারি করা হয়েছে। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহ আলী। জেলায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ার কারণ কি এবং রোগীদের চিকিৎসা সেবা নিয়ে আমাদের জানান। নওশীন, আপনি আসলে যেমনটা জানতে চাচ্ছেন, বরগুনায় কিন্তু ডেঙ্গুর প্রভাব কিন্তু বেড়েই চলছে। আমরা যদি বলি গত 24 ঘন্টায় এই বরগুনা জেনারেল হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট এখানে কিন্তু 75 জন ভর্তি হয়েছে। এর মধ্যে এখন চিকিৎসাধীন নিচ্ছে প্রায় 215 জন, আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া কিন্তু গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একজন হচ্ছেন সদর উপজেলার হেউলিবনি গ্রামের বাদল এবং সদর উপজেলার 1 নং বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের জয়নাল। এই যিনি বাদল তিনি কিন্তু একজন দিনমজুর এবং জয়নাল তিনি একজন আনসার সদস্য ছিলেন। তারা এই বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের অবস্থা যখন আশঙ্কাজনক ছিল, পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়। যিনি দিনমজুর বাদল তিনি আসলে তার আর্থিক সম্বল কম থাকার কারণে তিনি যেতে পারেননি। বাড়িতে নেওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়েছে এবং যিনি জয়নাল যিনি একজন আনসার সদস্য, তাকে বরিশাল নেওয়ার পথে কিন্তু তারও মৃত্যু হয়। এ নিয়ে কিন্তু বরগুনায় প্রায় 18 জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালের তথ্য অনুযায়ী 1844 জন এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এবং দিন দিন যে অবস্থা দেখা যাচ্ছে, ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ কিন্তু রেড জোন জারি করেছেন এই বরগুনাকে এবং বরগুনা সদর এবং এখানে লাকুরতলা রয়েছেন সেই 2টি জায়গায় কিন্তু তারা চিহ্নিত করেছেন যেখানে ডেঙ্গুর আবির্ভাব বেশি। এছাড়া আমরা দেখেছি যে এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন তারা কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছেন এবং সকলের স্বতঃস্ফূর্তভাবে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য তারা কিন্তু কাজ করছেন। বরগুনা জেনারেল হাসপাতালে স্যালাইন থাকলেও কিন্তু এখানে কিট এবং অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো হচ্ছে না। এই কারণে কিন্তু বাহিরে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তাদের যারা অসচ্ছল যারা রয়েছেন তাদের কিন্তু অনেক টাকা কিন্তু খরচ হচ্ছে, সেটা কিন্তু তাদের সামাল দিতে পারছেন না এবং হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে তারা ডাক্তার এবং নার্সও বৃদ্ধি করেছেন এবং এখানে কিন্তু যেটা দরকার মশারি এবং পর্যাপ্ত বেড সেটা কিন্তু নেই, অনেকের থাকতে হয়েছে মেঝেতে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ডেঙ্গুর। নওশীন। শালি, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে সকাল থেকে আকাশ মেঘলা, থেমে থেমে চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয় এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত জেলায় কলাপাড়ায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত 2 দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা। দিনাজপুরের ফুলবাড়িতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 2 জন নিহত হয়েছেন। তারা হলেন কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের সাজু ইসলাম ও একই উপজেলার মোতালেব হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল 6:45টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হালকা বৃষ্টির মধ্যে মোটরসাইকেল আরোহীরা দিনাজপুর শহর থেকে ফুলবাড়ি যাচ্ছিলেন। পথে ফুলবাড়ি উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। হাসপাতালে নেয়ার সময় অপরজনের মৃত্যু হয়। সাভারের যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের দলনেতা সোহেল সহ 5 জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ টাকা সহ দেশীয় অস্ত্র। আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। রবিবার গভীর রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত এই অভিযান চলে। প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে 20 মাইল পর্যন্ত 3 ভাগে বিভক্ত হয়ে ছিনতাই করে আসছিল। এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেয়ে বিশেষ অভিযানে নামে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে 5 জন ছিনতাইকারীকে আটক করা হয়। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।